A Pakistani execution squad lined up slightly to the right of the center of the screen. About 20 people were herded onto the killing ground from the right corner of the picture. One man dressed in black. এই ভিডিওটি 1971 সালের 26শে মার্চ সকালবেলা তোলা হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে, যেখানে দেখা যাচ্ছিল নির্বিচারে কিভাবে পাকিস্তানি হানাদার বাহিনী সারিবদ্ধভাবে বাঙালিদের গুলি করে মারছে। যে ভিডিওটি ধারণ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং সেটি 10 মাস পরে অর্থাৎ 1972 সালে প্রচারিত হয়েছিল এনবিসি নিউজে। সেই হত্যাযজ্ঞের পরে যে কনভারসেশন হয়েছিল ওয়্যারলেসে পাকিস্তানি হানাদার বাহিনীর, সেরকম একটি কনভারসেশন আমি আপনাদেরকে এই মুহূর্তে শোনাতে চাই। ওয়্যারলেস কনভারসেশন বিটুইন কমান্ড হেডকোয়ার্টার অ্যান্ড লোকাল ইউনিট, যেখানে দুটি কোড ল্যাঙ্গুয়েজ বলা হয়েছিল এবং সেখানে 9988 ল্যাঙ্গুয়েজ কোডে কথা বলছিলেন দুজন। 99 থেকে বলা হয়েছিল, তো ইউনিভার্সিটি এলাকায় শিকার হলো কত, তোমার আন্দাজ মতো বলো, কতজন খতম, জখম অথবা বন্দি, ওভার। 88 থেকে বলা হয়েছিল, দাঁড়ান বলছি, হবে 100 ওভার। 99 থেকে বলা হয়েছিল, খাসা কাজ, 300 খতম নাকি জখম বা বন্দি, ওভার। 88 থেকে উত্তর এসেছিল, আমি কেবল একটাতেই বিশ্বাস করি, 300 সাফ, খতম, ওভার। 88-এর প্রতি 99 থেকে অর্থাৎ 99 থেকে যে কথা বলা হয়েছিল শেষবারের মতো, বাহ, আমি তোমাকে এবং তোমার ছোকরাদের সাবাস বলি, তারা এই এলাকায় চমৎকার কাজ করেছে, আমি বহুত খুশ হয়েছি, ওভার। এমন নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়েছিল 1971 সালে বাঙালি জাতির উপর। মার্চের সেই হত্যাযজ্ঞের কাহিনী উঠে এসেছে বিভিন্ন জনের লেখায় বিভিন্নভাবে। তেমনি একটি লেখা স্বাতী চৌধুরী, যিনি 7ম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এবং তিনি তার চিঠির মাধ্যমে সেই সময়ের বর্বরতার কথা জানান দিয়েছিলেন, বিশেষ করে সেই সময়ের চারপাশের আগুন, আহাজারি, গুলি ও আর্তনাদের কাহিনী। একই সাথে কবি সুফিয়া কামাল তার নোটবুকেও লিখেছিলেন সেই হত্যাযজ্ঞ এবং নির্মমতার কথা, এবং পুরো বিশ্বকে এই কথা জানিয়েছিলেন ব্রিটিশ সাংবাদিক সাইমন ড্রিং, যিনি দ্য ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় ট্যাঙ্কস ক্রাশ রিভলভ ইন পাকিস্তান শিরোনামে যে প্রতিবেদনটি করেছিলেন, তার মাধ্যমে পুরো বিশ্বকে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা এবং নিষ্ঠুরতার কথা প্রথমবার তুলে ধরেছিলেন। এটি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণাপত্র বা যাকে প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্সও বলা হয়, যেটি 1971 সালের 17 এপ্রিল কুষ্টিয়ার মেহেরপুরে ঘোষিত হয়েছিল, যেখানে উল্লেখ করা হয়েছিল গণতন্ত্র, মানবাধিকারের অঙ্গীকার, অসাম্প্রদায়িকতা এবং বাঙালি চেতনার মতো বিষয়গুলোকে। এই প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স পরবর্তীতে বিভিন্ন দেশে দূতাবাসগুলোতে পাঠানো হয়েছিল এবং এই বিষয়গুলোকে প্রাধান্য দিয়েই মুক্তিযোদ্ধারা পরবর্তীতে দেশমাতৃকাকে স্বাধীন করতে অনুপ্রাণিত হয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতা শুরু হলে প্রায় 1 কোটি বাঙালি ভারতের বিভিন্ন প্রদেশে আশ্রয় নেয়। এর মধ্যে পশ্চিমবঙ্গেই আশ্রয় নেয় 74,93,474 জন শরণার্থী। এছাড়া ত্রিপুরাতে 276টি ক্যাম্পে 14,16,491 জন শরণার্থী আশ্রয় নেয়। একই সাথে মেঘালয়তে 17টি ক্যাম্পে 6,67,986 জন, আসামে 28টি ক্যাম্পে 3,12,713 জন এবং বিহার এবং অন্যান্য প্রদেশে 12টি ক্যাম্পে 8,641 জন শরণার্থীরা আশ্রয় নিয়েছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী তখন বাঙালিদের নানান ধরনের প্রলোভন দেখাচ্ছিলেন তাদের দলে যুক্ত হবার জন্য। তেমনই একটি নির্দেশনা বা জরুরি ঘোষণার কথা বলা হয়েছিল, যেটি মহকুমা হাকিম নেত্রকোনায় বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছিল। সেই বিজ্ঞপ্তিতে বলা আছে, সামরিক কর্তৃপক্ষের নির্দেশনানুসারে সর্বসাধারণকে জানানো যাইতেছে যে নিম্নবর্ণিত বেতন ও ভাতায় রেজাকার ভর্তি করা হইবে। রেজাকারদের মাসিক বেতন 9,000 টাকা এবং দৈনিক 1 পাউন্ড চাউল অথবা গম দেয়া হইবে। ভর্তির স্থান ও সময় নিম্নে দেয়া হইল। এমন নানা ধরনের প্রলোভন দেওয়া হচ্ছিল বাঙালিদের। খুলনার সেনহাটি এলাকায় বসবাস করতেন প্রাক্তন মুজাহিদ কমান্ডার আব্দুস সালাম খান, যিনি অসহযোগ আন্দোলনে
তরুণদের নেতৃত্ব দিয়েছিলেন এবং পরবর্তীতে মুক্তিযুদ্ধকালীন সময়ে তাদের দলনেতা হিসেবেও দীর্ঘ সময় কাজ করে গেছেন। তাকে খুঁজতেই 1971 সালের 30 এপ্রিল স্থানীয় দালালরা পাকিস্তানি সৈন্যসহ তার বাড়ি ঘেরাও করে। রেড করার পরে বাড়ির থেকে সবাই তো পলায় চলে গেল। বাচ্চাটা 2 মাসে বাচ্চাটা ঘরেতে ছিল। তার ওই বিহারিরা আর ওই পাঞ্জাবিরা মিলে বোর্ড দিয়ে ফেসে বাচ্চাটাকে মারিয়ে দিল। মুক্তিযোদ্ধা বাবা আব্দুস সালাম খান রাতে এসে তার সন্তানের মরদেহ ধুয়ে মুছে রূপসা নদীতে ভাসিয়ে দেন। বলা হয় মুক্তিযুদ্ধ জাদুঘর শুরুর পরে থেকে যে সমস্ত স্মারক গ্রহণ করা হয়েছে তার মধ্যে শিশু রেহানার এই স্মারকটি প্রথম সারির এবং তার বাবা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম খান আজ প্রয়াত। এখানে একটি হেলমেট এবং নোটবুক দেখতে পাচ্ছি, যেটি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের, যিনি রণাঙ্গন থেকে লিখেছিলেন মুক্তিযুদ্ধকালীন কথা। এটা হচ্ছে ফিল্ড নোটবুক। প্রতিদিন যে যুদ্ধ হতো, অপারেশন হতো, 1 লাইন 2 লাইন 5 লাইন 7 লাইন যতদূর হয় আর কি, ওখানে টুকে রাখতাম। আর হেলমেটটা জগদলহাট পাক আর্মির ঘাঁটি দখল করার পরে অনেকগুলো হেলমেট পেলাম, তার মধ্যে আমি একটা মাথায় পরে নিলাম। ওই হেলমেটটা আমি বহু যত্নে রাখছিলাম, বহু যত্নে। বাঙালি নারীরা পাকিস্তানি সেনাবাহিনীর দ্বারা যে নির্যাতিত হয়েছে তার বিভিন্ন চিত্র উঠে এসেছে দেয়ালে। তেমনি একটি চিত্র রয়েছে এখানে, যেটি সিলেটের শেরুটিকরে দেয়ালে চিত্রিত অবস্থায় পাওয়া গেছিল। পাকিস্তানি সেনাবাহিনী বাঙালি নারীদের নির্যাতনের পর এমনভাবে চিত্রায়ন করে রাখত। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আসে বাংলার কাঙ্ক্ষিত বিজয়, যে বিজয় আসলে নিশ্চিত করেছে 1,47,570 বর্গ কিলোমিটারের স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রটির, যে বিজয় আসলে নিশ্চিত করেছে বাংলার লাল সবুজের পতাকাকে, যে বিজয় আসলে নিশ্চিত করেছে বাংলার মানুষের অধিকারকে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।